যদিও সরকার মৃত্যুর সাথে ভ্যাকসিনের সরাসরি সম্পর্ক খুঁজে পায়নি, তবে তদন্তে নৈতিক ব্যর্থতা ধরা পড়ে। 2010 সাল টেড টক্সের মঞ্চে দাঁড়িয়ে বিল গেটস বললেন, যদি আমরা নতুন ভ্যাকসিন, স্বাস্থ্যসেবা এবং প্রজনন স্বাস্থ্য সেবায় সত্যিকারের ভালো কাজ করতে পারি, তাহলে আমরা জনসংখ্যা হয়তো 10 থেকে 15% কমিয়ে আনতে পারবো। পুরো ইন্টারনেট কেঁপে উঠল, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল বিল গেটস ভ্যাকসিন দিয়ে মানুষ মারতে চাইছেন। এক্সপোজ বিল গেটস হ্যাশট্যাগ ট্রেন্ড করছে, গেটস ডিপপুলেশন এজেন্ডা চালু করছেন। কিন্তু সত্যিটা কি এটাই, নাকি এই একটা বাক্যকে ভুলভাবে কেটে ছেটে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে? আজ আমরা শুধু থিওরি বলবো না, আমরা দেখব ডেটা, ফ্যাক্ট এবং সেই প্রশ্নগুলো যেগুলো সত্যি উত্তরের দাবি রাখে। আপনি দেখছেন দ্য টাইম অরাকল, সেই বিতর্কিত বাক্যের আসল প্রেক্ষাপট। প্রথমে জানা দরকার বিল গেটস আসলে কি বলেছিলেন। 2010 সালের টেড টক্সের বিষয় ছিল কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনা, জলবায়ু পরিবর্তন। সেই বক্তৃতায় গেটস একটি সমীকরণ তুলে ধরেছিলেন, কার্বন ডাইঅক্সাইড নির্গমন ইকুয়াল টু জনসংখ্যা, সেবার পরিমাণ, শক্তির ব্যবহার এবং কার্বন নির্গমনের হার। এই সমীকরণে তিনি বললেন, জনসংখ্যা বৃদ্ধি কমানো মানে কম কার্বন, এবং জনসংখ্যা বৃদ্ধি কমানোর উপায় হলো শিশু মৃত্যু কমানো, স্বাস্থ্যসেবা বাড়ানো এবং শিক্ষা দেওয়া। গেটস যুক্তি দিয়েছিলেন, উন্নত ভ্যাকসিন এবং স্বাস্থ্যসেবা শিশু মৃত্যু কমায়, এবং শিশু মৃত্যু কমলে পরিবারগুলো স্বাভাবিকভাবেই কম সন্তান নেয়। এই প্রক্রিয়ায় জনসংখ্যা বৃদ্ধির হার কমতে পারে। মানে গেটস বলেছিলেন, মানুষকে বাঁচিয়ে জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর কথা, মানুষ মেরে নয়। সোনভ সহ একাধিক আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং সংস্থা নিশ্চিত করেছে, গেটসের বক্তব্য ষড়যন্ত্রের স্বীকারোক্তি ছিল না, বরং পরিবেশগত প্রেক্ষাপটে করা একটি জনস্বাস্থ্য বিষয়ক মন্তব্য ছিল। তাহলে ভুল বোঝাবুঝি কিভাবে ছড়ালো? সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ছোট্ট ক্লিপ, ভুলভাবে কেটে ভিডিও এবং বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে গেটসের বক্তৃতাকে বিকৃত করে ভাইরাল করা হয়েছিল, যেখান থেকে এক্সপোজ বিল গেটস এর মতো হ্যাশট্যাগ তৈরি হয়েছে। তো বিল গেটস কে? সংখ্যায় তার পরিচয় কি? এবার সংখ্যা দিয়ে বিল গেটসে দেখুন। গেটস ফাউন্ডেশন 2024 সালের ডিসেম্বর পর্যন্ত $77.2 বিলিয়ন সম্পদ পরিচালনা করছে। বিল গেটসের বর্তমান সম্পদ প্রায় $108 বিলিয়ন। তিনি ঘোষণা করেছেন 2045 সালের মধ্যে তার 99% সম্পদ গেটস ফাউন্ডেশনের মাধ্যমে দান করবেন, মোট প্রায় $200 বিলিয়ন। উতে প্রভাব, গেটস ফাউন্ডেশন 2000 থেকে 2024 সালের মধ্যে ডব্লিউএইচওকে $5.5 বিলিয়ন দিয়েছে, মোট 640টি গ্রান্টের মাধ্যমে। এই অর্থের 53.3% অর্থাৎ $2.9 বিলিয়ন সরাসরি ভ্যাকসিন কার্যক্রমে ব্যয় হয়েছে। গেটস ফাউন্ডেশন 2010 থেকে 2023 সালের মধ্যে ডব্লিউএইচওর কোনো রাজস্বের 9.5% সরবরাহ করেছে। এটি ডব্লিউএইচওর দ্বিতীয় বৃহত্তম তহবিলদাতার অবস্থানে রয়েছে। এই সংখ্যাটাই বিতর্কের মূল। একটি বেসরকারি ফাউন্ডেশন যদি ডব্লিউএইচওর দ্বিতীয় বৃহত্তম ফান্ডার হয়, তাহলে বৈশ্বিক স্বাস্থ্যনীতিতে তার প্রভাব কতটুকু? সমালোচকরা প্রশ্ন তুলছেন, গেটস, গেভি এবং ডব্লিউএইচওতে বিপুল অর্থায়নের মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্যনীতিতে অসামঞ্জস্যপূর্ণ প্রভাব বিস্তার করছে কিনা, কোনো পাবলিক প্রতিষ্ঠানের মতো জবাবদিহিতা ছাড়াই। তো ভারতে গেটস ফাউন্ডেশনের বিতর্কিত ভ্যাকসিন কার্যক্রম। এবার আসুন ভারতের ঘটনায়। এখানে সত্যিকারের বিতর্ক আছে। ভারতের সংসদীয় সংস্থা কমিটি 2013 সালে গেটস ফাউন্ডেশনের অর্থায়িত পিএটিএইচ সংস্থাকে অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটে এইচপিভি ভ্যাকসিন ট্রায়ালের নৈতিক নিয়ম লঙ্ঘনের জন্য দায়ী করে। সেই ট্রায়ালে 7টি শিশুর মৃত্যু হয়েছিল। যদিও সরকার মৃত্যুর সাথে ভ্যাকসিনের সরাসরি সম্পর্ক খুঁজে পায়নি, তবে তদন্তে নৈতিক ব্যর্থতা ধরা পড়ে। এরপর ভারত সরকার গেটস ফাউন্ডেশনকে তাদের জাতীয় টিকাদান কর্মসূচি থেকে সরিয়ে দেয়। এই ঘটনাটা গুরুত্বপূর্ণ কারণ এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, এটা ভারতের সংসদের নিজস্ব তদন্তের ফলাফল। তবে ফুল ফ্যাক্ট এবং অন্যান্য ফ্যাক্ট চেকিং সংস্থা স্পষ্ট করেছে যে গেটস ফাউন্ডেশন ভারতে 3 লাখ শিশুকে পঙ্গু করেছে। এই দাবি কোনো প্রমাণ নেই, এবং গেটস ফাউন্ডেশন নিজেও এটিকে মিথ্যা বলে নিশ্চিত করেছে। মানে সত্যিকারের সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাকে অনেক বড় করে উপস্থাপন করা হয়েছে। তো আফ্রিকায় ক্লিনিক্যাল ট্রায়াল বিতর্ক।
আফ্রিকার ঘটনাও জানা দরকার। গেটস ফাউন্ডেশন ২০১০ সালে আফ্রিকার বিভিন্ন দেশে ম্যালেরিয়া ও মেনিনজাইটিস ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করেছে। সমালোচকরা বলেছেন, এই ট্রায়ালগুলো পরিচালিত হয়েছে এমন দেশগুলোতে যেখানে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার জন্য আইনি কাঠামো দুর্বল। এটা একটা বৈধ উদ্বেগ। উন্নয়নশীল দেশে দুর্বল আইনি ব্যবস্থার সুযোগ নিয়ে ট্রায়াল করা, এটা নৈতিকতার প্রশ্ন। কিন্তু ম্যালেরিয়া ভ্যাকসিন ট্রায়ালে যে মৃত্যু রেকর্ড করা হয়েছিল তার কারণ ছিল এইচআইভি সংক্রমণ, ডুবে যাওয়া এবং হামের মতো বিষও, যেগুলো ভ্যাকসিনের সাথে সম্পর্কিত নয়। তাহলে বাস্তবতা হলো সমস্যা আছে, কিন্তু সেগুলো যতটা ভয়াবহ বলা হয় ততটা নয়। তো যে প্রশ্নগুলো আসলেই উত্তরের দাবি রাখে। এতক্ষণ আমরা যা দেখলাম তাতে বোঝা গেল বিল গেটস মানুষ মারতে চান, এটা মিথ্যা। কিন্তু কিছু সত্যিকারের প্রশ্ন আছে যেগুলো উপেক্ষা করা উচিত নয়। জবাবদিহিতা কোথায়? প্রশ্ন ১, জবাবদিহিতা কোথায়? গেটস ফাউন্ডেশন ডব্লিউএইচওর দ্বিতীয় বৃহত্তম ফান্ডার হওয়া সত্ত্বেও বৈশ্বিক স্বাস্থ্যনীতিতে তার অর্থায়নের প্রভাব অসামঞ্জস্যপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভ্যাকসিন কার্যক্রমে বিপুল অর্থ দেওয়া হলেও অসংক্রামক রোগ এবং স্বাস্থ্য ব্যবস্থায় সার্বিক উন্নয়নে তুলনামূলকভাবে কম মনোযোগ দেওয়া হচ্ছে। এটা একটা বৈধ সমালোচনা। প্রশ্ন ২, ভ্যাকসিন ব্যবসায় স্বার্থের দ্বন্দ্ব। ভারতে গেটস ফাউন্ডেশন অর্থায়িত ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি কোভিড-১৯ ভ্যাকসিন বিক্রি থেকে বিপুল মুনাফা করেছে। ভারতের বিরোধী দল কংগ্রেস দাবি করছে এই মুনাফার পরিমাণ $১৭ বিলিয়ন। প্রশ্ন ৩, ভ্যাকসিন আইপি অধিকার নিয়ে অবস্থান। ২০২১ সালে গেটস কোভিড-১৯ ভ্যাকসিন প্রযুক্তি উন্নয়নশীল দেশগুলোর সাথে শেয়ার করতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। ব্যাপক সমালোচনার পরে তার ফাউন্ডেশন অবস্থান পরিবর্তন করে। এই তিনটি প্রশ্নের উত্তর পরিষ্কার নয়, এবং এই অস্বস্থতাই ষড়যন্ত্র তত্ত্বের জন্য সার মাটি তৈরি করে। তো ডিপপুলেশন তত্ত্বের পেছনে আসল সত্য কি? এখন সরাসরি প্রশ্নের উত্তর, বিল গেটস কি জনসংখ্যা কমাতে চান? গেটস দেখেছেন শিশু মৃত্যুর হার প্রতি হাজারে 10-এর নিচে নামলে জন্মহারও কমে যায় এবং জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল হয়। তার যুক্তি, বেশি শিশু বাঁচলে পরিবারগুলো কম সন্তান নেয়, কারণ তখন আর অনেক সন্তান নেওয়ার দরকার নেই যাতে কেউ একজন টিকে থাকে। এটাই গেটসের আসল থিওরি। মানুষ মারা নয়, মানুষ বাঁচানো। কিন্তু গেটস ফাউন্ডেশন এখন পর্যন্ত $100 বিলিয়ন ব্যয় করে বৈশ্বিক শিশু মৃত্যু হার কমাতে সহায়তা করেছে বলে দাবি করা হচ্ছে। এই সংখ্যাটা যদি সত্য হয়, তাহলে ডিপপুলেশন এজেন্ডা তত্ত্বটি শঙ্কার সামনে দাঁড়াতে পারে না। তো যা উপেক্ষা করা উচিত নয়। কিন্তু শেষ কথা বলার আগে একটা বড় সত্য স্বীকার করতে হবে। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত ফাউন্ডেশন হিসেবে গেটস ফাউন্ডেশন যেভাবে বৈশ্বিক স্বাস্থ্যনীতি প্রভাব করছে, তাতে কোনো পাবলিক প্রতিষ্ঠানের মতো স্বচ্ছতা এবং জবাবদিহিতা নেই। অ্যাপস্টেইন সংযোগ। গেটস স্বীকার করেছেন যে অ্যাপস্টেইনের সাথে তার একাধিক বৈঠক হয়েছিল, যেটাকে তিনি পরে বিশাল ভুল বলে আখ্যা দিয়েছিলেন। এই সংযোগটা তার বিশ্বাসযোগ্যতাও প্রশ্ন এই সংযোগটা তার বিশ্বাসযোগ্যতায় প্রশ্ন তুলেছে, ন্যায্যভাবেই। তো তাহলে সত্যিটা কোথায়? সারসংক্ষেপ কি? যা মিথ্যা বলা হয়েছিল, বিল গেটস ভ্যাকসিন দিয়ে মানুষ মারতে চান, এটা প্রমাণিত মিথ্যা। বিশ্বের প্রধান ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো এটা নিশ্চিত করেছে। যা সত্য, ভারতে ভ্যাকসিন ট্রায়ালে নৈতিক লঙ্ঘন হয়েছিল। ভারত সরকার নিজেই এটা স্বীকার করেছে। ডব্লিউএইচওতে গেটসের অর্থায়নের প্রভাব নিয়ে বৈধ প্রশ্ন আছে। ভ্যাকসিন আইপি নিয়ে তার অবস্থান বিতর্কিত ছিল, যা উদ্বেগজনক। ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে গেটস ফাউন্ডেশন ডব্লিউএইচওকে $৫.৫ বিলিয়ন দিয়েছে। একটি বেসরকারি সংস্থার এই পরিমাণ প্রভাব কোনো গণতান্ত্রিক জবাবদিহিতা ছাড়াই বৈশ্বিক স্বাস্থ্যনীতি নির্ধারণে ভূমিকা রাখছে। এটা আসল প্রশ্ন। কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত সম্পদ কি পৃথিবীর স্বাস্থ্যনীতি নির্ধারণ করতে পারে? এবং যদি পারে, তাহলে সেই ক্ষমতার উপর নজরদারি কে করবে? সেই প্রশ্নের উত্তর এখনও কেউ দেয়নি। দ্য টাইম অরাকল আপনাকে সতর্ক করছে, ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করবেন না, কিন্তু প্রশ্ন করা বন্ধ করবেন না। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনি কি মনে করেন বিল গেটসের এত ক্ষমতা থাকা উচিত?